ভারত কি চাইলেই আমাদের উপরে আক্রমণ চালাতে পারবে? দেখুন, যুদ্ধ মানে শুধু বীরত্ব নয়, যুদ্ধ মানে হলো গণিত আর ভূগোলের এক জটিল হিসাব। আর সেই হিসাবে বাংলাদেশ ভারতের জন্য এমন একটা সমীকরণ যার কোনো সহজ সমাধান নেই। ২০২৪ সালে যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, তখন দিল্লিতে একটা জরুরি মিটিং ডাকা হয়েছিল। বিষয় ছিল একটাই, সেটা হলো বাংলাদেশ। এই ছোট্ট দেশটা কি এমন করেছে যে ভারতের মতো এক পারমাণবিক শক্তি কেঁপে উঠেছিল তখন? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো এবং সত্যি বলছি, এই উত্তরটা আপনাকে চমকে দেবে। পর্ব ১, কৌশলগত ফাঁদ। একজন জেনারেল যখন ম্যাপের দিকে তাকান, তিনি দেখেন বাংলাদেশ কোনো মরুভূমি বা সমতল ভূমি নয়। এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে জটিল বদ্বীপ। নদী, জঙ্গল, কর্দমাক্ত মাটি, প্রতিটি ইঞ্চি যেন এক একটা প্রাকৃতিক দুর্গ। ভারতের বিশাল ট্যাঙ্কবাহর তাদের যান্ত্রিক বাহিনী যখন এই ভূমিতে প্রবেশ করবে, তখন তারা আক্ষরিক অর্থে স্থবির হয়ে পড়বে। বিশেষ করে বর্ষাকালে এই মাটির এক একটি গর্ত হবে ভারতের শাহজাহানের জন্য এক একটি কবর। স্থবির ট্যাঙ্ক মানে হলো সাধারণ ড্রোন বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। ভারতের সামরিক শক্তির সবচেয়ে বড় অংশ তাদের যান্ত্রিক বাহিনী এখানে এসে পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে। আকাশপথে হামলার কথা অনেকেই বলেন, কিন্তু বিমান হামলা করে শুধু স্থাপনা ভাঙা যায়, মানুষের মন বা মাটির দখল নেওয়া যায় না। বাংলাদেশের আকাশ সীমা ছোট হওয়ায় এখানে ঘন ঘন এয়ার ডিফেন্স রাখা সহজ। আর ভারতের দামি রাফাল বা সুখোই বিমান যদি বাংলাদেশের সার্ফেস টু এয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয়, তবে আন্তর্জাতিকভাবে ভারতের সামরিক ভাবমূর্তি ধুলে মিশে যাবে। পর্ব ২, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। স্থলবাহিনী পাঠালে ভারত পড়বে এক চরম আত্মঘাতী ফাঁদে। সামরিক ভাষায় বলে যাকে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। বাংলাদেশের মতো নদী-নালা, জঙ্গল ঘেরা দেশে নিয়মিত সেনাবাহিনীর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে স্থানীয় প্রতিরোধ। ইতিহাস সাক্ষী, ১৯৭১ সালে মাত্র কয়েক হাজার মুক্তিযোদ্ধা পাকিস্তানের বিশাল সেনাবাহিনীকে ৯ মাস ব্যতিব্যস্ত রেখেছিল। এখন সেই ১৭ কোটি মানুষের দেশে যদি ভারতের আর্মি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মেগাসিটিতে ঢোকার চেষ্টা করে, তবে তাদের প্রতি ইঞ্চিতে লাশ গুনতে হবে। নগর যুদ্ধের গোলকধাঁধায় একটি ছোট ডিফেন্সিভ ফোর্স একটি বিশাল বাহিনীকে বছরের পর বছর আটকে রাখতে পারে, যেমনটা আমরা গাজা এবং ইসরায়েল যুদ্ধে দেখেছি। এটা ভিয়েতনামও পেরেছিল, আফগানিস্তান পেরেছিল। বাংলাদেশের ভূগোল তো আরো জটিল। ভারতের জন্য সবচেয়ে বড় মরণফাঁদ হলো তাদের নিজস্ব ঘর, অর্থাৎ সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল। এই ৭টি রাজ্যে কয়েক দশক ধরে অসংখ্য বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সক্রিয়। যুদ্ধের সময় বাংলাদেশ যদি নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে এই বিচ্ছিন্নবাদীদের অস্ত্র ও আশ্রয় দেয়, তাহলে ভারতের বুকের ভেতর জ্বলবে এক অন্য আগুন। সেই আগুন ভারতের মানচিত্র থেকে একটা বিশাল অংশ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর সাথে যুক্ত হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর মাত্র ২২ কিলোমিটার চওড়া। এই সরু রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বে ৭ রাজ্যকে যুক্ত রেখেছে। যুদ্ধের সময় এই করিডোর বন্ধ হয়ে গেলে ওই ৭ রাজ্যে থাকা কয়েক লাখ ভারতীয় সৈন্য বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই একটা করিডোর, এই একটা দুর্বলতা দিল্লির জেনারেলরা ঘুমের মধ্যে এটা দেখে। এখন পরিস্থিতি আরো জটিল। চীন বাংলাদেশে বিশাল বিনিয়োগ করছে। পাকিস্তানও বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। তার মানে ভারত যদি বাংলাদেশের পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তান কাশ্মীর সীমান্তে এবং চীন অরুণাচল বা লাদাখে বড় অনুপ্রবেশ ঘটাবে একসময়। ৩ দিক থেকে আসা এই সাঁড়াশি আক্রমণ সামলানোর ক্ষমতা ভারতের নেই। ১৭ কোটি মানুষের সাথে যুদ্ধ করতে করতে একই সাথে ২ পারমাণবিক শক্তিকে রোখা, এটা ভারতের সামর্থ্যের বাইরে। ৪, অর্থনীতি, জনমত ও আন্তর্জাতিক চাপ। এবার একটু অবাক হওয়ার পালা। যে বাংলাদেশকে একসময় তলাবিহীন জরি বলা হতো, সেই বাংলাদেশ আজ মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে। গার্মেন্টস শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের ২য় বৃহত্তম রপ্তানিকারক। একটি দুর্বল, নির্ভরশীল ও প্রতিবেশীকে চাপে রাখা সহজ, কিন্তু একটি আত্মনির্ভরশীল, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকে চাপে রাখা কখনোই সম্ভব না। এদিক আন্তর্জাতিক রাজনীতির হিসাবটাও কঠিন। ভারত এখন বিশ্বের একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হতে চায়। একটি স্বাধীন প্রতিবেশী রাষ্ট্রে আক্রমণ করলে পশ্চিমা দেশগুলোর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভারতের আইটি সেক্টরের পাশাপাশি অন্যান্য সেক্টরকে বাণিজ্যিকভাবে ধসিয়ে দেবে। আর যুদ্ধের ফলে যে কয়েক কোটি শরণার্থীর দল নামবে, সেটা ভারতের পশ্চিমবঙ্গ আর আসামের সমাজ ব্যবস্থাকে মুহূর্তেই তছনছ করে দেবে। তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তি হচ্ছে না দশকের পর দশক ধরে। ফেলানী হত্যা, সীমান্তে বিএসএফ এর গুলি, এই ঘটনাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছে, সেটা আর লুকানোর জায়গা নেই। দিল্লি জানে ঢাকার জনগণ যখন মুখ ফিরিয়ে নেয়, পুরো অঞ্চলের ভারসাম্য বদলে যায়। বিষয় হচ্ছে, ভারত আক্রমণ করবে না, কারণ তারা জানে বাংলাদেশের ঢোকা মানে একটি জ্বলন্ত আগ্নেয়গিরিতে পা রাখা। জেতা তো দূরের কথা, সেখানে একবার ঢুকে পড়লে মান সম্মান নিয়ে বের হয়ে আসাটাই হবে অসম্ভব। তাই তারা সরাসরি অস্ত্রের বদলে বেছে নিচ্ছে অন্য পথ, যেমন প্রক্সি আর গুজব ছড়ানো আর রাজনৈতিক চাপ। কিন্তু বাংলাদেশ জেনে রাখুক, এই দেশের ভূগোল, এই দেশের মানুষ, এই দেশের ইতিহাস সবই এই জাতির পক্ষে। ১৭ কোটি মানুষের এই দেশকে দমানো আজ আর কারো পক্ষেও সহজ নয়। এটাই বদলে যাওয়া সমীকরণ, এটাই নতুন দক্ষিণ এশিয়া। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন বাংলাদেশের উচিত ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখা, নাকি আরো শক্তিশালী ও স্বাধীন পররাষ্ট্র নীতি নেওয়া? নিচে কমেন্টে আপনার মতামত দিন, কারণ আপনার প্রতিটি কমেন্ট এই আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বাংলাদেশের শক্তি সম্পর্কে জানে না তাদের। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।